নবগঞ্জ সরকারি কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং তোমাদের সংশ্লিষ্ট অভিভাবক মহোদয়গণ, সকলকে জানাই হেমন্তের এই শীতল সকালে অভিনন্দন। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং লেখাপড়ার সঙ্গে আছো। এটি থাকা উচিত, কারণ এই ধাপটাই তোমাকে তৈরি করে দিবে, তোমার মসৃণ সিঁড়ি তৈরি করবে। আসো আমরা পাঠক্রমে ফিরে আসি। তোমাদের আজকে পড়াবো প্রথম পত্রের চ্যাপ্টার 3 পিরিয়ডিক প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল বন্ডস, অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্মাবলী এবং রাসায়নিক বন্ধনসমূহ। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পিরিয়ডিক টেবিলকে রসায়নের হৃৎপিণ্ড বলা হয়। তোমরা জানো যে পিরিয়ডিক টেবিল যদি তোমাদের ভালো মতো স্টাডি হয়ে যায়, পুরো রসায়নটা তখন তোমাদের একজন দক্ষ সার্জারি ডাক্তারের মতো গোটা বডিটা তখন তার কাছে একটা পিকচার হয়ে যায়। রসায়ন শিখতে গেলে যে নিয়ামকগুলো দরকার, তার মধ্যে প্রধান নিয়ামক হলো পিরিয়ডিক টেবিলটা ভালো মতো জানা। সেটি সম্পর্কেই আজকে কিছু ধারণা তোমাদের দিব এবং আমি বিশ্বাস করি এই বেসিক ধারণাগুলো তোমাদের পেলে তোমরা কেমিস্ট্রি, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমাদের আজকে যে বিষয়টি পিরিয়ডিক প্রপার্টিস এবং কেমিক্যাল বন্ডস, এই চ্যাপ্টারের কিছু বেসিক্স আছে। বেসিক্স হলো তোমার এলিমেন্টসের ক্রাইটেরিয়া এবং ক্লাসিফিকেশনগুলো জানা। তোমরা জানো যে বিজ্ঞানী বোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল তৈরি করেছেন, সেই লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলের বেসিক বিষয় হলো ব্লক এলিমেন্টস, ক্লাসিফিকেশন অফ ব্লক এলিমেন্টস। এবং সেই ভিত্তিতে 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে: এস ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস এবং এ ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্টসগুলোকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা হয়। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস NS1 to 2, NS1 to 2 তোমরা দেখতে পাচ্ছ, NS1 to 2, অর্থাৎ এনটা হলো এখানে অরবিট সংখ্যা বা শেল সংখ্যা বা স্তর সংখ্যা বা কক্ষ সংখ্যা। 1 নম্বর কক্ষ হলে 1s, 2 নম্বর কক্ষ হলে 2s, 3 নম্বর কক্ষ হলে 3s, 4 নম্বর কক্ষ শেল বা অরবিট হলে 4s, 5 নম্বর কক্ষ শেল বা অরবিট হলে 5n। তো এনটি হচ্ছে কক্ষ বা অরবিট বা শেল সংখ্যা। সেখানে এসে একটি বা দুটি ইলেকট্রন থাকলেই সেই মৌলগুলোকে বলা হবে এস ব্লক এলিমেন্টস। পর্যায় সারণীর লং ফর্ম পর্যায় সারণীর 1 নং এবং 2 নং শ্রেণীর যে 14টি এলিমেন্ট আছে, 13টি, এবং তোমার 18 নং শ্রেণীর হিলিয়াম, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে হিলিয়াম একটি এস ব্লক মৌল। এর ইনার্ট প্রপার্টির কারণে একে 18 নং শ্রেণীতে বসানো হয়েছে। এটি একটি ত্রুটি বলা যায়। এখন পর্যন্ত এই ত্রুটি সংশোধনে কোনো সমাধান আছে বলে আমার মনে হয় না। তো সেই হিসাবে 13টি এবং হিলিয়ামকে দিয়ে 14টি মৌল এস ব্লক মৌল। এই এস ব্লক মৌলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা মৌলেরই স্পেশাল কিছু ক্যারেক্টার আছে। তার মধ্যে এস ব্লক মৌলের যে ক্যারেক্টারগুলো আছে, যেই ক্যারেক্টারগুলো তোমাদের জানা প্রয়োজন। আমি তোমাদের আবারও বলি, খুবই বেসিক্যালি পড়াশোনা করবে। কেমিস্ট্রির সবচেয়ে মূল জিনিসটা হলো বারবার পড়বে এবং বুঝবে। যদি না বোঝো, কেমিস্ট্রি পড়ে কোনো লাভ হবে না। বুঝতে হবে। তুমি 2 লাইন পড়ো, 1 লাইন পড়ো, সেটি বুঝতে হবে যে কি বলছে, মেসেজটা কি, এবং সেটি যদি তুমি লেখার চেষ্টা করো, তাহলে কোনোদিন কেমিস্ট্রি আর ভুল হবে না, কেমিস্ট্রি কঠিনও মনে হবে না। বেসিক্যালি অনেক স্টুডেন্ট বলে যে স্যার কেমিস্ট্রি কঠিন লাগতেছে। এর অন্যতম কারণ হচ্ছে না বুঝে পড়া এবং সেটি স্টাডি না করা।
না লেখা। সুতরাং এটি তুমি বুঝে পড়বে, আর পারতপক্ষে একটু লিখবে, দেখেই লেখো, পরে দেখবে যে এটি তোমার কাছে সহজ হয়ে গেছে, এবং তখন একটা ইন্টারেস্ট ফিল হবে, প্লেজার আসবে। যে জিনিসের মধ্যে প্লেজার থাকে সেটি যত কঠিনই হোক না কেন, তার মধ্যে একটা আনন্দ পাওয়া যাবে। একজন জীবন বাজি রেখে হিমালয়ে উঠতেছে, প্লেজার পাচ্ছে। প্লেজারটা যখন মৃত্যুর চেয়ে গ্রেটার হয়ে যায়, তখন সে কাজ থেকে তাকে আর বন্ধ রাখা যায় না। ঠিক সেরকম যত কঠিন কাজই হোক না কেন, তোমাকে প্লেজার আনতে হবে। কাজটি যদি কল্যাণকর কাজ হয়, দায়িত্বশীল কাজ হয় এবং প্রয়োজনীয় কাজ হয়, তাহলে সেই কাজের মধ্যে তোমাকে প্লেজার আনতে হবে, আনন্দ আনতে হবে। দেখবে যে তুমি কাজটি তোমার কাছে সহজ হয়ে যাবে। যাই হোক, তো এস ব্লক এলিমেন্টসের যে ক্যারেক্টার হলো সফট এলিমেন্টস, সফট মেটালস, এবং তোমার সবগুলো এলিমেন্টই মেটাল। এর মধ্যে শুধুমাত্র দুটি এলিমেন্ট ছাড়া, হাইড্রোজেন এবং হিলিয়াম অধাতু। কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস NS1 বিধায় এটিকে মেটাল সিরিজে 1 নং শ্রেণীতে বসানো হয়েছে, 1 নং গ্রুপে বসানো হয়েছে। হাইড্রোজেন অধাতু, কিন্তু এর ক্যারেক্টার মেটালের মতো, অনেকটা মেটালের মতো, নন মেটালের মতোও আছে, প্রোটোটাইপ এলিমেন্ট হাইড্রোজেন। তাই হাইড্রোজেন এবং হিলিয়াম বাদে বাকি যে 12টি মৌল আছে, এই বাকি 12টি মৌল হচ্ছে মেটালস। মোরলেস আমরা এই গ্রুপের মেটালগুলোকে এই দুটা মৌলের জন্য মৌল হওয়া সত্ত্বেও আমরা এটাকে একটা মেটালস গ্রুপ বলে থাকি। এবং এই সমস্ত মৌলের এমপি এবং বিপি, এমপি মানে মেল্টিং পয়েন্ট, বিপি মানে বয়লিং পয়েন্ট। এখানে ব্লাড প্রেশার নয়, কেমিস্ট্রির বিপি হচ্ছে বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক, আর এমপি হচ্ছে মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক। এই মৌলগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্নমানের, যেহেতু নরম ধাতু এরা। আর কি, এদের 1 গ্রুপের মৌলগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। তোমরা জানো প্যারাম্যাগনেটিক প্রপার্টি তখনই হয় যখন বহিস্তরে বিজোড় ইলেকট্রন থাকে, তখন সেই মৌলটি প্যারাম্যাগনেটিক প্রপার্টির হয়। আর যদি যুগল ইলেকট্রন থাকে, যুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে সেটি ডায়াম্যাগনেটিক হয়। তো এই মৌলগুলো প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক হতে পারে। 1 নং শ্রেণী প্যারাম্যাগনেটিক, 2 নং শ্রেণী ডায়াম্যাগনেটিক। এরা হাইলি রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। হাইলি রিডিউসিং এজেন্ট কেন রিডিউসিং এজেন্ট? তোমরা জানো যে সমস্ত মৌল সাধারণত ইলেকট্রন বর্জন করতে পারে, ডোনেট করতে পারে, সে সমস্ত মৌলকে রিডিউসিং মৌল বলা হয়। এবং তারা ইলেকট্রন বর্জন করে তারা জারণ ঘটায়, অর্থাৎ একটা রিডিউস কি করে, ইলেকট্রন বর্জন করে বিক্রিয়াটা যে ঘটালো, বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, কিন্তু যে বর্জন করলো সে রিডিউসিং এজেন্ট। যে ডোনারটা রিডিউসিং এজেন্ট, বাট রিঅ্যাকশন ইজ কল্ড অক্সিডেশন। এটি আমরা যখন জারণ বিজারণ পড়াবো, জারক বিজারক পড়াবো, তখন তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। তবে মূল কথাটা হলো যে এই মৌলগুলো ইলেকট্রন প্রদান করতে সক্ষম, বহিস্তরের ইলেকট্রন 1টি বা 2টি ইলেকট্রন প্রদান করতে সক্ষম। তাই এই মৌলগুলোকে আমরা রিডিউসিং মৌল বলে থাকি। যেমন আমি একটু দেখাই তোমাকে, যেমন মনে করো যে লিথিয়াম, কয়টা ইলেকট্রন আছে? 3টা, তাই না? 1s2 2s1। এই 2s1 ইলেকট্রনটা সে বর্জন করতে পারে। এ কারণের জন্য এদেরকে রিডিউসিং মেটাল বলা হচ্ছে, রিডিউসিং এলিমেন্ট বলা হচ্ছে। এক্সট্রাক্টেড ফ্রম মেল্টেড ক্লোরাইড সলিউশন, অর্থাৎ অধিকাংশ মেটালই তাদের ক্লোরাইড সলিউশন থেকে তাদেরকে নিষ্কাশন করা হয়, মেটালকে নিষ্কাশন করা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম নিষ্কাশন করা হয়, পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম নিষ্কাশন করা হয়। এই কারণের জন্যই বলা হচ্ছে যে এরা মেল্টেড ক্লোরাইড সলিউশন থেকে এক্সট্রাক্টেড হয়। আর এই সমস্ত মৌল ইলেকট্রোপজিটিভ মৌলরূপে এরা পরিচিত। এই যে কারণের জন্য এরা যে কোনো সময় ইলেকট্রন বর্জন করতে পারে প্রয়োজনীয় শক্তি পেলে। তো এই হলো মোটামুটি এস ব্লক মৌলসমূহের ক্যারেক্টার। এবং এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। 1 নং শ্রেণীর হলো 7টি, 2 নং শ্রেণীর 6টি, আর 18 নং শ্রেণীর হিলিয়াম দিয়ে মোট 14টি। আমরা এবারে চলে আসি তোমার পি ব্লক এলিমেন্টসের। এখানে পি ব্লক এলিমেন্টস গুলো হচ্ছে যে সমস্ত মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস NS2 NP1 to 6,
বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP126, অর্থাৎ s অরবিটালে ইলেকট্রন দুটো পূর্ণ থাকবে, কিন্তু p অরবিটালের ইলেকট্রন একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, পাঁচটি হতে পারে এবং সর্বোচ্চ 6টি হতে পারে। তোমরা জানো যে p অরবিটের p উপস্তরের তোমার 3টি অরবিটাল আছে, px py pz। প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটি করে, px দুটি ইলেকট্রন ধারণ করতে পারে, py দুটি, pz দুটি। এই হিসাবে p উপস্তরে সর্বমোট 6টি ইলেকট্রন থাকতে পারে, এই জন্য 1 to 6 দেখানো হয়। এই জিনিসগুলো তোমরা বেসিক্যালি শিখবা যে s এর ইলেকট্রন সংখ্যা একটি বা দুটি, সর্বোচ্চ দুটি, p এর ইলেকট্রন সংখ্যা 1টা থেকে 6টা পর্যন্ত, সর্বোচ্চ 6টি, d এর ইলেকট্রন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ 10টি, f এর ইলেকট্রন সংখ্যা 1 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 14টি ইলেকট্রন এফে ঢুকতে পারে, তার বেশি থাকবে না। এফে কিন্তু 15টি ইলেকট্রন কখনোই থাকে না। ঠিক ডি অরবিটালে কখনোই 10টির বেশি ইলেকট্রন থাকবে না, কম থাকবে, 0 থাকতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এরকম 10টি পর্যন্ত হতে পারে। তো ইলেকট্রন বিন্যাসগুলো একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমি তোমাদের সুযোগ পেলে কামিংয়ে ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু কথা বলবো। একদম হাইড্রোজেন থেকে শুরু করে মোটামুটি মনে করো যে হাইড্রোজেন থেকে শুরু করে প্রসিডিমিয়াম পর্যন্ত 58, সিরিয়াম প্রসিডিমিয়াম 59, হ্যাঁ, সিরিয়াম 58, প্রসিডিমিয়াম 59, এই পর্যন্ত 60 পর্যন্ত, আপাতত 60 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি শিখতে পারো এবং এই সাথে কিছু ইনার্ট এলিমেন্ট অর্থাৎ নিষ্ক্রিয় অধাতু, ওই বড় ধরনের অধাতু যেমন রেডন আছে, হ্যাঁ, জেনন আছে, 54 জেনন, রেডন আছে, এইগুলো পর্যন্ত যদি তুমি, অর্গানেসন আছে, এগুলো পর্যন্ত যদি তুমি ইলেকট্রন বিন্যাস শিখতে পারো, তাহলে তোমার উচ্চ মাধ্যমিক গিয়েও পরবর্তী অ্যাডমিশনে তুমি ভালো কাজ করতে পারবে। এবং অ্যাডমিশনের কথা বলি তোমাকে, দেখো পড়াশোনা সবসময় কিন্তু টেক্সট বেসড করবা, টেক্সট বেজ, এবং টেক্সটে যা যা আছে সেগুলোই পড়বা, সেটাই অ্যাডমিশন। কোনো গাইড থেকে অ্যাডমিশনে প্রশ্ন হয় না, অ্যাডমিশনের সমস্ত প্রশ্ন হয় টেক্সট থেকে। লাইন বাই লাইন পড়বে, সেখানে গুরুত্বপূর্ণ জিনিসটাকে পয়েন্ট আউট করে রাখবে, হাইলাইট করে রাখবে। এভাবে তুমি যদি প্র্যাকটিস করো, টেক্সট বেসড প্র্যাকটিস, পার্সোনাল প্র্যাকটিস, কোনো কোচিং দিয়ে সেন্টারে তোমার যেতে হবে না, কোনো প্রাইভেট টিউশনে যেতে হবে না, তুমি একা একা তোমার পড়া তুমি পড়বে, টেক্সট বই তোমার বন্ধু, তুমি নিশ্চিত চান্স পাবে। এবং সেই মেধাটাই হবে তোমার প্রায়োগিক মেধা, এবং তখনই শিক্ষাটা প্রয়োগধর্মী শিক্ষা হবে, প্রায়োগিক শিক্ষা। যাই হোক, এটি আমি পরে শেষের দিকে একটু ফ্লোর দেবো তোমাদের। আমি তোমাদের বলি এই পি ব্লক এলিমেন্টসগুলো সংখ্যা হচ্ছে 36টি। তোমরা জানো যে 13 থেকে 18 পর্যন্ত যে শ্রেণী লং ফর্মের গ্রুপ 13 থেকে 13, 14, 15, 16, 17, 18, এই 6টি শ্রেণী সবশেষ ডানের অর্থাৎ পর্যায় সারণীর ডান দিকে 6টি শ্রেণীর, এবং তোমার 2 থেকে 7 পর্যন্ত এই 6টি যে পর্যায় আছে, দ্বিতীয় পর্যায় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত, আর 13 থেকে 18 গ্রুপ পর্যন্ত এই 636টি মৌল হচ্ছে পি ব্লক মৌল। তোমরা মোটামুটি যদি পর্যায় সারণীটা যদি তোমরা লং ফর্ম আধুনিক পর্যায় সারণী, দীর্ঘ আধুনিক পর্যায় সারণীটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা অবশ্যই দেখবা যে 13 থেকে 18 পর্যন্ত পি ব্লক মৌলের একটা বাউন্ডারি করা আছে। এই পি ব্লক মৌলগুলো অনেকটা এস ব্লক মৌলের বিপরীত, কারণ এস ব্লক মৌল তারা অধিকাংশই তোমার আয়নিক বন্ড ফর্ম করে। তারা যেমন ছিল নরম, তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ছিল কম। পি ব্লক মৌলের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেশি। পি ব্লক মৌলের যে ওরা আয়নিক ফর্মগুলো বেশি গঠন করত, এস ব্লক মৌল, ঠিক পি ব্লক মৌল কিন্তু আবার বিপরীত ধর্মী, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডটা বেশি গঠন করে, সাধারণত কোভ্যালেন্ট বন্ড গঠন করে। এখানে ব্যতিক্রম আছে, তাই 100% কিন্তু এস ব্লকের 100% কিন্তু তোমার ওই আয়নিক বন্ড গঠন করে না, কিছু ব্যতিক্রম আছে। এ কারণেই মোটামুটি যেটা বলা সাধারণত এস ব্লকগুলো আয়নিক বন্ড ফর্ম করে, আর পি ব্লক মৌলগুলো হচ্ছে কোভ্যালেন্ট ফর্ম বন্ড করে। কোভ্যালেন্ট বন্ধন মূলত তোমরা জানো যে বন্ধন মূলত 3 প্রকারের, আয়নিক,
সমযোজী এবং মেটালিক। এখানে সমযোজীর মধ্যে আবার বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে, পাই বন্ড বলো, সিগমা বন্ড বলো, কোভ্যালেন্ট কোঅর্ডিনেশন বন্ড বলো, হাইড্রোজেন বন্ড বলো। অর্থাৎ সমযোজী সন্নিবেশ বন্ধন বলি, হাইড্রোজেন বন্ধন বলি, তারপরে তোমার সিগমা বন্ধন বলি এবং পাই বন্ধন বলি। এগুলো কিন্তু সবই তোমার কোভ্যালেন্ট বন্ধনের ক্লাসিফিকেশন। তাই বন্ধন মূলত 3 প্রকারের। তো সেইখানে বেসিক্যালি আমরা 2টা বন্ধন নিয়ে বেশি কাজ করি, আয়নিক এবং কোভ্যালেন্ট। আর এর পরবর্তীতে আরো কতগুলো বন্ধন চলে আসবে, সেগুলো তোমরা সময় মতো জানতে পারবে। তো পি ব্লক মৌলগুলো সাধারণত কোভ্যালেন্ট বন্ড গঠন করে। এস ব্লক মৌলের মধ্যে কারা পড়ে তোমরা জানো। এস ব্লক মৌল হলো, এখানে এস এবং পি এর মধ্যে আমি একটা কম্পারেটিভ স্টাডি নিয়ে আসি, তাহলে তোমার হবে কি, তুমি যদি কম্পারেটিভ স্টাডি করে এগুলো মনে রাখতে পারো, তাহলে আস্তে আস্তে তোমার কনসেপ্ট লেভেলটা কিন্তু তোমার মতো হয়ে তৈরি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা জিনিস তোমাকে আন্ডারস্ট্যান্ডিং এ এনে সেটিকে আবার প্রয়োগ করতে হবে, তবেই হবে কিন্তু তোমার শিক্ষাটা পরিপূর্ণ হবে। খালি মুখস্থ করে রাখলে তাহলে দেখা যাবে পি এর ক্যারেক্টার এসে ঢুকে গেছে, এস এর ক্যারেক্টার পি এর মধ্যে চলে আসছে, তখন কিন্তু দারুণ বিপর্যয় তৈরি হয়ে যাবে। সুতরাং এটিকে অত্যন্ত সতর্কতার সাথে এটিকে ডিফারেন্সিয়েট করে তুমি তোমার মতো করে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোড করে রেখে দিবে। কম্পিউটার যেমন প্রত্যেকটা জিনিস কোড করে রেখে দেয়, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস। ও এমন কোনো জিনিস না যে একই কোডে 2টা জিনিস রাখবে না। ওকে যদি তুমি কমান্ডটাও রিট্রিভ করে ওই পার্টিকুলার ইয়েটাকে ফাইলটাকে নিয়ে চলে আসবে, কারণ ও ওই কোডে ওকে রেখে দিয়েছে, ওই কোড সিগন্যাল দিয়ে ওকে রিট্রিভ করে হার্ড ডিস্ক থেকে। ঠিক সেরকম আমাদের মানুষের মাথাতেও কিন্তু হার্ড ডিস্ক আছে, এবং এই হার্ড ডিস্কে যতক্ষণ পর্যন্ত তুমি সেভ না করবে কোনো একটি আইটেম, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি তুমি ভুলে যাবা। কখন ভুলবা না, যখন এটি হার্ড ডিস্কে সেভ হয়ে যাবে, তখন আর তুমি ভুলবা না। কারণ এটি তুমি যদি সচেতন থাকো, তোমার শরীর যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তুমি কমান্ড দেওয়ার সাথে সাথে এটি চলে আসবে তোমার ভিতর থেকে, আর ভুল হবে না। কম্পিউটারের সাথে মানুষের অনেক মিল আছে, অনেক মিল আছে, কারণ মানুষই তো কম্পিউটার আবিষ্কার করেছে। যদিও মানুষের সাথে মানুষ আশরাফুল মাখলুকাত, এর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না, কিন্তু কাজের ভিত্তিতে, মেমোরির ভিত্তিতে, বিশেষ করে মেমোরি, কম্পিউটারে মেমোরি আছে, আমাদের মেমোরি আছে। তুলনা করা হয় যে আমাদের মেমোরিটা কেন ক্ষণস্থায়ী হচ্ছে, আমাদের মেমোরিটা কেন আমরা ইরেজিবল হচ্ছে, আমাদের মেমোরিটা কেন ফরগেটিং মেমোরি হচ্ছে। সেই জায়গাটায় বিজ্ঞানীরা বারবার বলতেছে যে আমরা কোডিং করে যদি কোনো জিনিসকে রেখে দিই, হার্ড ডিস্কে যেমন কোডিং করে রেখে দেওয়া হয় একটা সফটওয়্যারকে, তখন সেটি রিট্রিভ করলে চলে আসে, সেটা 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, কম্পিউটার ওকে থাকলে বা হার্ড ডিস্কটা ওকে থাকলে চলে আসবে। ঠিক একটা মানুষের মেমোরিতে যদি এইভাবে আমরা কোডিং করে কোনো একটি পারপাসকে রাখতে পারি, সেটি কিন্তু সঙ্গে সঙ্গে আমার রিমাইন্ডে চলে আসবে। তো কেমিস্ট্রির জন্য আমি কথাটা কেন বলতেছি, বিশেষ করে কেমিস্ট্রিতে অত্যন্ত ক্রিটিক্যাল সব ফ্যাক্টর আছে। এই যে দেখো 118টি মৌল, 118টি মৌলকে পার্টিকুলারলি স্টাডি করা সম্ভব নয়। এটাকে আমরা 4টে ক্রাইটেরিয়া করে, 4টে ক্লাসিফিকেশনে করে তাদের গ্রুপ স্টাডি করতেছি। গ্রুপ স্টাডি করলে হচ্ছে কি, এবং এটি যখন কম্পারেটিভ গ্রুপ স্টাডি করব, তখন কিন্তু তোমার আর ভুল হবে না। তখন তুমি তোমার ভুল হলেও তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে আসবে যে এটি মনে হয় ভুল হচ্ছে, সুতরাং এটা হবে না, এটা হবে। এই জিনিসটাকে তোমার আয়ত্ত করতে গেলে অবশ্যই তোমাকে নিজের মতো করে বুঝে এটাকে রাখতে হবে। আমি চলে আসি এস ব্লক মৌলগুলোর যে ক্যারেক্টার আমরা একটু আগে দেখলাম, যে তারা সাধারণত নরম হয়, তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট একটু কম হয়, তারা রিডিউসিং কোয়ালিটির হয়। হ্যাঁ, পি ব্লক মৌল কিন্তু আবার অক্সিডাইজিং কোয়ালিটির। এস ব্লক মৌলের অক্সাইড, হাইড্রোক্সাইডগুলো যেমন বেসিক প্রপার্টির বা অ্যালকালাইন প্রপার্টির, অর্থাৎ ক্ষারীয় প্রপার্টির হয়, ঠিক পি ব্লক মৌলগুলোর অক্সাইডগুলো কিন্তু অ্যাসিডিক প্রপার্টির হয়, অর্থাৎ বেসিকের বিপরীত অ্যাসিডিক। এবং কিছু অক্সাইড আছে যেগুলো নিউট্রাল প্রপার্টির, তোমরা জানো, অলরেডি নিজ ক্লাসেও পড়ে আসছো, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এই অক্সাইডগুলো নিউট্রাল অক্সাইড। আর সালফার ডাই অক্সাইড অ্যাসিডিক, অম্লধর্মী। অ্যাসিডিক অ্যাডজেক্টিভ, শব্দটা অ্যাডজেক্টিভ। অ্যাসিড আর অ্যাসিডিকের মধ্যে পার্থক্য হলো, অ্যাসিড হচ্ছে নাউন, অম্ল, আর অ্যাসিডিক হচ্ছে অম্লধর্মী, অ্যাডজেক্টিভ। সুতরাং কোনো একটি মৌলের ক্যারেক্টারটা এইভাবে তোমরা নির্ধারণ করবে, সেটি হলো যে এস ব্লক মৌল অধিকাংশই তোমার ক্ষারীয়, এর অক্সাইডগুলো ক্ষারকীয় বা ক্ষারীয় প্রকৃতির,
আর পি ব্লক মৌলের অক্সাইডগুলো সাধারণত তোমার কি ধর্মীয় হচ্ছে, উভধর্মীয় আছে। পি ব্লকের মৌলের মধ্যে উভধর্মীয় আছে এবং উভধর্মী আছে, তারপরে নিরপেক্ষ আছে এবং অম্লধর্মী আছে। সালফার ডাইঅক্সাইড, ফসফরাস, পেন্টক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড। আর নিরপেক্ষ অক্সাইড কি? নিরপেক্ষ অক্সাইড হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু অম্লধর্মী অক্সাইড। আর আরেকটি মৌল আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু পি ব্লক মৌল, কেন 13 যার ইলেকট্রন বিন্যাস, পি ব্লক মৌল অ্যালুমিনিয়াম, কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি ব্লক মৌলের মধ্যে 3টে ক্রাইটেরিয়ার মৌল ঢুকে আছে। পি ব্লক মৌলের সংখ্যা 36টি, তার মধ্যে 20টি হচ্ছে নন মেটাল। নন মেটালস হলো 20টি, অধাতু হচ্ছে 20টি, আর মেটালস হচ্ছে 9টি এবং মেটালয়েডস হচ্ছে 7টি। এটি কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে তোমরা জানবে। এটি কিন্তু অনেক বইতেই এই বিভাজনটা দেওয়া নাই, অনেক বইয়ে এই বিভাজনটা নাই যে নন মেটাল কয়টা, মেটাল কয়টা। বিশেষ করে পি ব্লক মৌলের নন মেটাল কয়টা, মেটাল কয়টা, মেটালয়েড কয়টা। মেটালয়েড 7টি, এটি অনেক বই দেওয়া আছে, কিন্তু সেটি নিয়েও কিন্তু একটুখানি দ্বন্দ্ব আছে। যেমন মেটালয়েড যে মৌলগুলো আছে আমরা দেখি যে বোরন, সিলিকন, আর্সেনিক, টেলুরিয়াম, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, এবং আরেকটি মৌল নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে। বিভিন্ন বই বিভিন্ন, কোনো বই মেটালয়েডের তালিকায় রাখছে তোমার হলো সেলেনিয়াম, কোনো বই মেটালয়েডের তালিকায় রাখছে বিসমাথ, কোনো বই মেটালয়েডের তালিকায় রাখছে পোলোনিয়াম। তবে তোমরা ইন্টারনেটের যে পিরিয়ডিক টেবিলটা আছে, নেটের যে পিরিয়ডিক টেবিলটা আছে সেটা দেখবা, সেখানে পোলোনিয়ামটা আছে মেটালয়েডের মধ্যে। অর্থাৎ পোলোনিয়াম, বিসমাথ, সেলেনিয়াম 3টে নিয়ে একটু দ্বিধা আছে, কিন্তু মেটালয়েডের সংখ্যা সর্বমোট 7টি। আমি আবারও তোমাদের বলি, বোরন, সিলিকন, আর্সেনিক, টেলুরিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, পোলোনিয়াম। এখানে তোমাদের যে মেটালয়েড 7টি দেওয়া আছে, এই 7টি পড়ার চেষ্টা করবে। এবং মেটালয়েডগুলো কি? মেটালয়েডগুলো মেটালের মতো কাজ করে, নন মেটালের মতো কাজ করে। এরা ধাতব ধর্মও এদের মধ্যে পাওয়া যায়, অধাতব ধর্ম এদের মধ্যে দেখা যায়। তাই দুইটা ধর্মের কারণেই এদেরকে মেটালয়েড বলা হচ্ছে। এবং এই যে পি ব্লক মৌলগুলো, এই পি ব্লক মৌলের যে অক্সাইডগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এবং এর যে পি ব্লক মৌলের কিছু হাইড্রোক্সাইড আছে, পি ব্লক মৌলের হাইড্রোক্সাইড কিছু আছে যেগুলো পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, হ্যাঁ, কিছু বেসিক প্রপার্টিরও আছে। এবং পি ব্লক মৌলের কিছু অক্সাইড আছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটি কিন্তু অ্যাসিডিকও হয়, বেসিকও হয়, উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, হ্যাঁ, Al2O3 এটি হলো এটি মানে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড বলতে কি বোঝায়? অ্যাম্ফোটেরিক অক্সাইড বলতে কি বোঝায়? এটি অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে। সুতরাং আমরা একটা জিনিস এখান থেকে পরিষ্কার জেনে যাচ্ছি, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ আর পানি উৎপন্ন করলো, সায়ানো হাইড্রোক্লোরিক অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আবার ঠিক অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, এটিও একটি লবণ। সুতরাং যে অক্সাইডটি পাশাপাশি অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করতে পারে, সেই অক্সাইডকে আমরা উভধর্মী অক্সাইড বলি। হ্যাঁ, লেড মনোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে অক্সাইডগুলো আছে, এই অক্সাইডগুলো হলো উভধর্মী অক্সাইড। এখানে পি ব্লক মৌলের লেড কিন্তু পি ব্লক মৌল, অ্যালুমিনিয়াম পি ব্লক মৌল। সুতরাং পি ব্লক মৌলের ক্লাসিফিকেশনটা জানা জরুরি, এবং ক্লাসিফিকেশন অনুযায়ী এদের অক্সাইড হাইড্রোক্সাইডের ক্যারেক্টারও জানা জরুরি, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে যদি তুমি ধীরে 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 বুঝে বুঝে পড়ো, আমি বিশ্বাস করব কেমিস্ট্রি তোমার কাছে কঠিন মনে হবে না। যাই হোক, আমরা এই দুটো জানলাম। এরপরে ডি ব্লক মৌলের মধ্যে চলে আসি। ডি ব্লক, ও তার আগে আমাদের আরেকটি জিনিস আমরা ছেড়ে যাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যালকালি মেটালস। একটু আগেই তোমাদের বলেছি যে 1 নং শ্রেণীর যে মেটালগুলো আছে, হাইড্রোজেন বাদে বাকি 6টি মেটাল, এই 6টি মেটালকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু? কারণ এই মেটালগুলো খুবই অর্ডিনারি অবস্থায় তোমার পানির সাথে বিক্রিয়া করে, কোনো হিট করতে হয় না, ন্যাচারালি বিক্রিয়া করে।
বিক্রিয়া করে তোমার পানিতে দ্রবণীয় ক্ষার উৎপন্ন করে। যেমন মনে করো লিথিয়াম যোগ ওয়াটার, লিথিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন। ঠিক আছে, এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড হাইলি সলিবল ইন ওয়াটার, সলিবল ইন ওয়াটার। তারপরে সোডিয়াম, তোমরা রিয়াকশনগুলো বারবার লিখবা, আর প্রতীকগুলো লেখারও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করবা। পিরিয়ডিক টেবিলে দেখবা প্রতীকগুলো আছে, সে কিভাবে প্রতীকগুলো লেখা আছে জাস্ট ওইভাবেই তোমরা লেখার চেষ্টা করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বিখ্যাত ক্ষার, তাই না? কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বিখ্যাত ক্ষার। অক্সিজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, চারটা, হাইড্রোজেন চারটা, লিথিয়াম। তাহলে এর কি হলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে 2, এখানে 2, সোডিয়াম দুইটা, অক্সিজেন দুইটা, হাইড্রোজেন চারটা, এখানে দুইটা, চারটা হয়ে গেল। তাহলে সমতাটা ফ্যাক্টর না, সমতা করাটা ফ্যাক্টর না, রিয়াকশনটা মেইন, রিয়াকশনে মেইন প্রোডাক্টগুলো লেখাটাই মেইন টু ফ্যাক্টর। তাহলে এরা কিন্তু হাইলি সলিবল, এদেরকে বলা হচ্ছে অ্যালকালি। অ্যালকালি হচ্ছে, অ্যালকালি কাকে বলে? অ্যালকালির বাংলা হচ্ছে ক্ষার। অ্যালকালির বাংলা হলো ক্ষার। যে সমস্ত মানে ধাতুর হাইড্রোক্সাইড কেবলমাত্র পানিতে দ্রবণীয়, যে সমস্ত ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড কেবলমাত্র পানিতে দ্রবণীয়, তারা ক্ষার ধাতু। আর এই সমস্ত ধাতুর যে অক্সাইড হাইড্রোক্সাইড সলিবল, ওয়াটার সলিবল অক্সাইড হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে ক্ষার। বুঝা গেল? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা পানিতে দ্রবণীয় তাদেরকে বলা হয় অ্যালকালি বা ক্ষার। ঠিক আমরা এরকম এস ব্লক মৌলের গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা অ্যালকালি মেটালস বলতেছি, আর অ্যালকালাইন আর্থ মেটালস বলতেছি মৃৎক্ষার ধাতু। সেটা হলো পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপের মৌলগুলো আছে। 2 নম্বর গ্রুপের মৌলগুলো কি কি তোমরা কি বুঝতে পারছো? তোমাদের কি একটু ফাস্ট হয়ে যাচ্ছে পড়াটা? তাহলে একটু স্লো বলি। 2 নম্বর গ্রুপে আছে হিলিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। 6টি মৌল। এই 6টি মৌলের মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম মাটির মৃত্তিকার উপাদান। মৃত্তিকার উপাদান হিসাবে আমরা দেখতে পাই ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এই যে ডলোচুন বলি, এটি দেখতে হোয়াইট, এই ডলোচুন বলি, এই ডলোমাইট রূপে থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। এই মাটিতে পাওয়া যায় জন্য এই পুরো গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। এই মৃৎক্ষার ধাতুর যে অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো আছে এরাও অ্যালকালাইন প্রকৃতির। যেমন মনে করো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যোগ পানি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন, তাই না? ক্যালসিয়াম যোগ পানি, কি হলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরা কিন্তু পানিতে দ্রবণীয় নয়, সাধারণত নয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করতে গেলে একটু হিট করতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে দ্রবীভূত হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটু দ্রবণীয় একটু অদ্রবণীয়, মানে এমন অবস্থা যে এদেরকে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ঠিক একইভাবে বেরিলিয়াম হাইড্রোক্সাইডটাও যদি আমরা বিবেচনা করি, এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এই যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এই বেরিলিয়াম হাইড্রোক্সাইডটাও যদি আমরা বিবেচনা করি তাহলেও কিন্তু আমরা দেখব যে কমপ্লিটলি ইনসলিবল ইন ওয়াটার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও নরমালি ইনসলিবল, কিন্তু হিট করলে সলিবল।
আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিছুটা সলিবল কিছুটা ইনসলিবল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে মোটামুটি আমরা সলিবলের মধ্যে রাখতে পারি, কোনো কোনো বই কিন্তু ইনসলিবলের মধ্যেও রাখছে। তার মানে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে জিনিসগুলো বোঝা গেল, এই জিনিসগুলোর কারণের জন্যে তোমার এদেরকে ইনসলিবল ইন ওয়াটার কোনো কোনো বই দেখানো হচ্ছে, কোনো কোনো বই দেখাচ্ছে যে না বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইনসলিবল হলেও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা সলিবল, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে কখনো কখনো ক্ষার বলা হচ্ছে, আবার কখনো কখনো ক্ষারক বলা হচ্ছে। এটি নিয়ে একটুখানি আছে, চিন্তার বিষয় আছে যে আমরা ক্ষার এবং ক্ষারকের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সিয়েট করব কিভাবে। ক্ষার এবং ক্ষারকের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদেরকে সবসময় ভাবতে হবে যে ধাতুর যে সমস্ত হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় তারা ক্ষার, আর যে সমস্ত হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় নয় তারা আবার ক্ষারক। কিন্তু এখানে তাপ দিলে দ্রবণীয় হচ্ছে, তাহলে কি বলবো? এই জন্য আমরা বেসিক্যালি ব্যাপক অর্থে ব্রড সেন্স আমরা ক্ষারক বলি, কেননা সব ক্ষারই কিন্তু ক্ষারক, সব ক্ষারই ক্ষারক। ক্ষারকের সংজ্ঞা বলা হচ্ছে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড ক্ষারক, তারা পানিতে দ্রবীভূত হোক আর না হোক। অল অক্সাইডস অ্যান্ড হাইড্রোক্সাইডস আর বেজেস। তার মানে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড হলেই সে ক্ষারক। এই ক্ষারকগুলোর মধ্যে থেকে যারা পানিতে দ্রবণীয় হবে, সলিবল ইন ওয়াটার হবে, তারা ক্ষার। তার মানে কি দাঁড়ালো? সব ক্ষারই কিন্তু ক্ষারক, সব ক্ষারক তাহলে ক্ষার নয়, ঠিক কিনা? যেমন বেরিলিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক বাট ক্ষার নয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক বাট ক্ষার নয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক বাট ক্ষার নয়। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কিছু পরিমাণ নর্মাল টেম্পারেচারেও দ্রবীভূত হয়, একটু হিট করলে গরম পানিতে বেশি দ্রবীভূত হয়, গরম, এই জন্য উষ্ণ পানি বলা হয়। উষ্ণ পানিতে ওই দ্রবীভূত হওয়ার জন্য, এখানে বন্ড ভাঙার জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন, সেই গরম পানি থেকে সেই পরিমাণ এনার্জি পেয়ে গেলে বন্ডটা ভেঙে যায়, বোঝা গেল? বন্ড ভেঙে আয়নিক ফর্মে এরা থাকে, অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করে ওয়াটারের সঙ্গে, ওয়াটারের মধ্যে। এই বেসিক ধারণা থেকে আমরা অবশ্যই বলতে পারি যে 2 নম্বর গ্রুপের সবগুলো হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা তার নিচের গুলো, যেমন স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, এরা কিন্তু রীতিমতো সলিবল, তার মানে সলিবিলিটি নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, সলিবিলিটি ইনক্রিজেস, দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, সলিবিলিটি ইনক্রিজেস। এখানে সলিবিলিটি হলো কথার মানে হচ্ছে দ্রাব্যতা, দ্রবণীয়তা, দ্রাব্যতা, পানিতে দ্রবণীয়তা নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। আর 1 নম্বর শ্রেণীর যতগুলো মৌল ছিল, আমি আবার পাশাপাশি 1 নং গ্রুপ নিয়ে একটু কথা বলি, পাশাপাশি 1 নং গ্রুপ নিয়ে যদি একটু কথা বলি তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। লিথিয়াম যোগ ওয়াটার, লিথিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন, সোডিয়াম যোগ ওয়াটার, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনটা, যেহেতু হাইড্রোজেনটা অধাতু, সেহেতু হাইড্রোজেনের সাথে পানির কিন্তু কোনো বিক্রিয়া নাই। নর্মালি হাইড্রোজেনের সাথে পানির বিক্রিয়া নাই, বোঝা গেল? হাইড্রোজেন আয়নের সাথে পানির বিক্রিয়া আছে, কিন্তু হাইড্রোজেনের সাথে পানির বিক্রিয়া নাই। ফলে এই সমস্ত ধাতুর হাইড্রোক্সাইড হাইলি সলিবল, প্রথম থেকেই সলিবল, লিথিয়াম থেকেই সলিবল, এবং নিচের দিকে যত যাওয়া যায় তত সলিবিলিটি বাড়ে, এখানে এটাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। পিরিয়ডিক প্রপার্টির মধ্যে এগুলোকে কেন আলোচনা করা হচ্ছে? কারণ একটা হাইড্রোক্সাইড বা অক্সাইড বা ক্লোরাইড বা সালফেট, সেটি ক্ষার বা ক্ষারক হোক আর লবণ হোক, সেই যৌগটা উপর থেকে নিচে নামলে এরা পানিতে দ্রবীভূত হবে কিনা, হলে কেন হলো, কেন হবে না, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। এবং পিরিয়ডিক প্রপার্টির মধ্যে এখানে গ্রুপিক পিরিয়ডিক প্রপার্টি করা হয়েছে। কেন? কারণ একটা গ্রুপের উপরের মৌল যে ক্যারেক্টারটা শো করবে,
ঠিক তার নিচের মৌলগুলো কিন্তু ওই ক্যারেক্টারটা শো করবে। ফলে গ্রুপ স্টাডিটা দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। একটা উচ্চ লেভেলের কথা বলি, হাই লেভেলের কথা বলি, যেমন মনে করো ডি ব্লক মৌলের কোবাল্ট, ডি ব্লক মৌলের আয়রন, ডি ব্লক মৌলের ম্যাঙ্গানিজ আছে না, ডি ব্লক মৌলের ক্রোমিয়াম, এই সমস্ত মৌল ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, এই সমস্ত মৌলের ডি ব্লক মৌলের যে তোমার এই 5 নাম্বার পর্যায়ের যে মৌলগুলো আছে সেইখানে চলে আসলো ক্রোমিয়ামের নিচে মলিবডেনাম, ম্যাঙ্গানিজের নিচে টেকনেশিয়াম, আয়রনের নিচে রুথেনিয়াম এবং কোবাল্টের নিচে রেনিয়াম, তাহলে নিকেলের নিচে প্যালাডিয়াম। তাহলে এই যে মলিবডেনাম, টেকনেশিয়াম, রুথেনিয়াম, রেনিয়াম, প্যালাডিয়াম, এই সমস্ত ধাতু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আয়রন কোঅর্ডিনেট বন্ড গঠন করে বিগ কম্পাউন্ড গঠন করতেছে, ক্লাস্টার কম্পাউন্ড গঠন করতেছে। তাহলে আয়রন যদি ক্লাস্টার কম্পাউন্ড গঠন করে তাহলে রুথেনিয়াম কেন করবে না ক্লাস্টার কম্পাউন্ড? অবশ্যই রুথেনিয়ামও ক্লাস্টার কম্পাউন্ড গঠন করতে পারে, বিগ কম্পাউন্ড, ক্লাস্টার কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, বিগ কমপ্লেক্স কম্পাউন্ড। এবং সেই হিসাবে অর্গানোমেটালিক, বিগ অর্গানোমেটালিক কম্পাউন্ডস আমরা পেয়ে যাচ্ছি। যখন তোমরা অনার্সে পড়বা, কেমিস্ট্রি অনার্সে উঠে আসবা, তখন থার্ড ইয়ারে গিয়ে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে তোমরা এই ক্লাস্টার কম্পাউন্ড এবং অর্গানোমেটালিক কম্পাউন্ডস সম্পর্কে জানতে পারবা। সেই জায়গাটায় কিন্তু এই আজকের কথাটা তোমার মনে হবে যে স্যার একটা পর্যায়ের একটা গ্রুপের উপরের মৌলটা স্টাডি করতে গিয়ে আমরা নিচের মৌলটার স্টাডিটা পেয়ে যাচ্ছি। এটি স্যার আমাদের গ্রুপ ভিত্তিক যে অ্যানালাইসিস, পিরিয়ডিক অ্যানালাইসিস, এই পিরিয়ডিক অ্যানালাইসিসের এটা একটা প্রোডাক্ট এবং এটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে অর্গানোমেটালিক কম্পাউন্ডস নিয়ে তুমি পরবর্তীতে গবেষণা করতে পারবে। এটি তুমি তোমার মাস্টার্সে গিয়ে তুমি থিসিস করতে পারবে এবং পরবর্তীতে এমফিল পিএইচডি করতে পারবে অর্গানোমেটালিক কম্পাউন্ডস নিয়ে, অর্গানোমেটালিক কম্পাউন্ডস ফরমেশন নিয়ে। তো এই কোয়ালিটিগুলো কিন্তু তোমার আসবে পরবর্তীতে, তোমার এই গবেষণামূলক যে কনসেপ্টটা আসবে এই আজকের এই ছোট্ট কনসেপ্ট থেকেই। আমি তোমাদের আবারও বলি, আমি যেটা লক্ষ্য করি সেটি হলো যে প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইনে আসলে, এসে ক্লাস করলে এবং দেখা গেল যে 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট থেকে আবার চলে যাচ্ছ, অর্থাৎ অনেকটা ঠিক হাজিরা দেওয়ার মতোই তোমরা আসতেছো, ব্যক্তিগত প্রয়োজন বা অপ্রয়োজনে চলে যাচ্ছ। এটি করো না। একটা জিনিস মনে রেখো যে তুমি যদি ফাঁকি দাও, কাউকে ফাঁকি দিলে না, আল্লাহকে নয়, বাবা মাকে নয়, তুমি নিজেকে ফাঁকি দিলে, সেই ফাঁকিটা তোমার নিজের জন্য ক্ষতিকর হয়ে যাবে। বাবা মার প্রয়োজন, বাবা মাকে দেখানোর জন্য তুমি হয়তো বেরিয়ে গেলা বা বাবা মাকে দেখানোর জন্য ক্লাসে ঢুকলা, অনলাইনে ঢুকলা, সেটি নয়। এটি নিজের প্রয়োজনেই করবা। তুমি নিজের প্রয়োজনের জন্য লেখাপড়া করবা, জীবনধর্মী লেখাপড়া করবা। তুমি লেখাপড়া করে তোমার জীবনকে গঠন করবা। আমি একটু পরেই আমি এই ব্যাপারে চলে আসতেছি। আমরা তাহলে একটু ফিনিশ করে নিই। তাহলে আমরা গ্রুপ 1-এর যে এলিমেন্টসগুলো দেখতে পাচ্ছি, এখানে 7টি এলিমেন্টের মধ্যে হাইড্রোজেন বাদে বাকি যে 6টি এলিমেন্ট আছে, কেউ কেউ বলেন যে ফ্রান্সিয়াম, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়ামটা কেউ কেউ বাদ দিচ্ছে। হাইড্রোজেন বাদ দেওয়ার কারণ হচ্ছে অধাতু, আর ফ্রান্সিয়াম বাদ দেওয়ার কারণ হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ফ্রান্সিয়াম কিন্তু তীব্র রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হলে আমরা সেই মৌলগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি না। সেই মৌলগুলো নিয়ে, এটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সেই মৌলগুলো নিয়ে কাজ করা হয়। পোলোনিয়াম বলি, বিসমাথ বলি, ফ্রান্সিয়াম বলি, তোমার ইউরেনিয়াম বলি। এই যে তোমরা জানো যে রূপপুর অ্যাটমিক প্রজেক্ট হচ্ছে, এখানে 1200-2400 মেগাওয়াটের যে বিগ পাওয়ার প্লান্ট হচ্ছে, এই পাওয়ার প্লান্টে কিন্তু অ্যাকচুয়ালি ফিশন বিক্রিয়া, তোমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা ফিজিক্সেও পাবা, নিউক্লিয়ার কেমিস্ট্রিতেও পাবা উচ্চ শ্রেণীতে গেলে, এবং ফিজিক্সেও নর্মালি উচ্চ মাধ্যমিকেও মনে হয় আমার ধারণা যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া পড়ানো হয়। সেই ফিশন বিক্রিয়াতে কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই জাতীয় এলিমেন্ট, বিশেষ করে ইউরেনিয়াম, পোলোনিয়াম, এদেরকে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে তখন তোমার বেরিয়াম, ক্রিপ্টন তৈরি হয় এবং তৈরি হয়, এখানে প্রচুর এনার্জি তৈরি হয়, আবার নিউটনও তৈরি হয়। ওই নিউটনটা আবার ব্যাক করে আঘাত করে, অর্থাৎ একটা চেইন রিয়াকশন,
নিউটন হচ্ছে আবার আঘাত করতেছে, এবং প্রথমে 3 গুণ, তারপর 9 গুণ, তারপরে 27 গুণ, তারপরে 81 গুণ হিট উৎপন্ন হচ্ছে, প্রচুর হিট উৎপন্ন হয়। ওই হিট দিয়ে পানি গরম করা হবে, পদ্মার পানি গরম করা হবে, স্টিম তৈরি হবে, ওর মধ্যে টারবাইন চালায় বিদ্যুৎ তৈরি করা হবে। খুবই শর্ট মেকানিজম, কিন্তু ইমপ্লিমেন্টেশন এরিয়া অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রিকশনসটা বিগ। কারণ ওই নিউক্লিয়ার রিয়েক্টরে রিয়াকশন ঘটানো হবে, এটি যেন বাইরে হিটটা যেন চলে আসতে না পারে, এত হিট হবে ওই হিটটা যেন চলে আসতে না পারে, এর জন্য 3+ স্তরের প্রোটেকশন আছে, যেটি নিয়ে চিন্তার কোনো বিষয় নাই, এবং এটি উন্নত দেশের সবগুলো দেশেই আছে, এটি নিয়ে বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নাই। এটি একটা সুন্দর একটা পাওয়ার প্লান্ট, এবং যেটি দেশকে পাওয়ারে যদি আমার দেশ ঘাটতি থাকে তাহলে তাকাতে পারবো না। সুতরাং এটি সময়োচিত পদক্ষেপ এবং বিজ্ঞ পদক্ষেপ। তোমরা শুধু মেকানিজমটা জানবে। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বে বুয়েটে টুয়েটে বা রুয়েটে, যখন তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের মধ্যে আসবে। ইলেকট্রিসিটি প্রডিউসিং, আমরা ইলেকট্রিসিটি কিভাবে পাচ্ছি, তার মধ্যে কিন্তু এই অ্যাটমিক প্রজেক্টগুলো হয়তো থাকবে, এবং ওরা জানতে পারবে। তো মূল কথাটা হলো যে এই ফ্রান্সিয়ামটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হওয়ার কারণে ফ্রান্সিয়ামকে আমরা বাদ দিয়ে দিই, হাইড্রোজেন বাদ, ফ্রান্সিয়াম বাদ, তাহলে থাকলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই 5টি মৌলকে বলা হচ্ছে ক্ষার ধাতু, অ্যালকালি মেটালস, 5টি মৌল। কেননা কারণ এরা প্রত্যেকের হাইড্রক্সাইডই সলিউবল ইন ওয়াটার। অল হাইড্রক্সাইডস অফ ইচ এলিমেন্ট আর ভেরি মাচ সলিউবল ইন ওয়াটার, এন্ড দ্যাট ইজ ওয়াই অল হাইড্রক্সাইডস আর কল্ড অ্যালকালি। সমস্ত হাইড্রক্সাইডগুলোকে অ্যালকালি বলা হচ্ছে। এই জন্য 1 নম্বর গ্রুপকে বলা হচ্ছে অ্যালকালি মেটাল গ্রুপ, আর 2 নম্বর গ্রুপকে বলা হচ্ছে তোমার অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপস। 2 নম্বর গ্রুপে একটু স্টাডি করলাম আমরা যে ওইখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, 3টে মৌল। বিশেষ করে ক্যালসিয়ামটাকে বাদ রাখি, কারণ ক্যালসিয়াম নিয়ে আমি কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে ক্ষারই বলি, রীতিমতো ক্ষার বলি। সুতরাং ক্যালসিয়াম নিয়ে বাদ, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটো মৌলের হাইড্রক্সাইডটা বেসিক্যালি পানিতে নর্মাল টেম্পারেচারে পানিতে ইনসলিবল। এই কারণের জন্য এই দুটো হাইড্রক্সাইডকে ক্ষারক বলি, আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড থেকে নিচের দিকে ওদেরকে আমরা ক্ষার বলি। ফলে ওই গ্রুপে 4টা আর এই গ্রুপে 5টা, 9টা, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড 10টা। এই 10টা ক্ষার, মোরলেস ক্ষারের সংখ্যা খুবই কম, 10টি। তোমাদের এইটা নিয়ে ক্ষারক নিয়ে আরো কথা বলবো, এবং এই জিনিসটা এই 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপের যে এলিমেন্টগুলোর যে ক্যারেক্টারাইজেশন আছে, এই ক্যারেক্টারাইজেশনে ক্ষার ধাতু এবং সলিউবিলিটি, ইনসলিউবিলিটি, এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন। আমাদের হাতে সময় খুবই কম, আমাদের নামাজের আজান পড়ে যাবে, এবং অলরেডি অনেক জায়গাতে আজান পড়ে গেছে। তো আমি তোমাদের আবারও বলি, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলছি যে আমার শিডিউল ক্লাসে আমি একটু ছুটিতে ছিলাম, আমি দেশের বাড়িতে ছিলাম, এই কারণের জন্য তোমাদের ক্লাস নিতে পারিনি। ক্লাস নেওয়াই আমার ধর্ম, মনে রাখবো আমি একজন একাডেমিশিয়ান, ক্লাসই আমার প্রাণ, ক্লাসই আমার জান। ক্লাসটা নিয়ে তোমাদেরকে তৈরি করা, এটি আমার কিন্তু মূল লক্ষ্য। তারপরে প্রশাসনিক মানুষ হিসাবে আমি হয়তো তোমাদের সামনে বেশি আসতে পারি না, তবে চেষ্টা করব বেশি বেশি করে আসার, এবং তোমাদেরকে বেসিক ধারণাগুলো দিব। বেসিক ধারণাগুলো না থাকলে কেমিস্ট্রি একটা পড়তে গেলে ওই তখন করেসপন্ডিং বেসিক ডিমান্ডসগুলো চলে আসবে, রিকোয়ারমেন্টসগুলো চলে আসবে। সেগুলো যদি তোমাকে ক্লিয়ার করে না দিই, এবং সেগুলো যদি তুমি ক্লিয়ার না বোঝো, তাহলে তোমাকে কিন্তু মোরলেস এটাকে কোডিং করে এটাকে তোমার হার্ড ডিস্কে রাখতে গেলে কঠিন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে ভুলের সম্ভাবনাটা বেড়ে যাবে। আর ভুল হতেই পারে, মানুষের তো ভুল হয়, পড়বা ভুলবা, এটি স্বাভাবিক। একটা সময় দেখবা যে তুমি আর বলতেছো না। কেউ রাজা হয়ে জন্মায় না, জন্মের পরে রাজা হয়। কেউ বুয়েটের মেধা নিয়ে জন্মায় না, জন্মের পরে লেখাপড়া করে বুয়েটের মেধা তৈরি হয়। কেউ ডাক্তার হয়ে জন্ম নেয় না, জন্মের পরে লেখাপড়া করে ওই মেন্টালিটিটা ওই ডাক্তারের মতো তৈরি হয়ে যায়। ডাক্তারি পড়ার জন্য যে মেন্টালিটি দরকার, যে ব্রেইনটা দরকার, সেটি তৈরি হয়ে যায়, তখন পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যায়। তো মূল কথা হলো তোমাকে ধৈর্য রাখতে হবে, পড়াশোনা করতে হবে, আর আনন্দের সাথে পড়াশোনা করতে হবে। বিষয়গুলো কঠিন নয়, একাধিক টেক্সট বই ফলো করবে, দেখবা যে একই জিনিসের, একই আইটেমের একাধিক টেক্সট বই একাধিকভাবে ইনফরমেশনগুলো দিচ্ছে। জেনারেল ইনফরমেশনগুলো 80% মোর অর লেস সেম, 80% ইনফরমেশনস in all textbooks same,
বাকি 20% ইনফরমেশন কে কার থেকে বেশি দিতে পারে, কে কতটা অ্যানালিটিক্যাল দিতে পারে, কে কতটা অ্যাডমিসিভ দিতে পারে, এই কম্পিটিশনটা আছে। এ কারণের জন্যই তোমাদের বলি যে একটি বা দুটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট অন্তত 3টা বই কিনবা, তোমার পছন্দ করে তুমি দেখে, সবগুলো বই থেকে দেখে 3টা বেস্ট বই চয়েস করে তুমি কিনে পড়াশোনা করবা, দেখবা যে সেখান থেকে তুমি অ্যাডিশনাল ইনফরমেশনগুলো পেয়ে গেছো। আর আরেকটি কথা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা আইটেমের ইংরেজি পরিভাষা শিখবা, কারণ ইংরেজি পরিভাষা ছাড়া পরবর্তীতে অ্যাডমিশন বলি আর হায়ার এডুকেশন বলি তখন কিন্তু দারুণ বিপদে পড়ে যাবা। মেডিকেলের কোনো বইতে বাংলা নাই, ইঞ্জিনিয়ারিং এর কোনো বইতে বাংলা নাই, অনার্সেরও অনেক অনার্স ডিপার্টমেন্ট আছে যেখানে কোনো বাংলা নাই, ইংরেজি পড়তে হবে। সুতরাং ইংরেজি পরিভাষাগুলো জানবে, ইংরেজি পরিভাষা জেনে যদি তুমি পড়াশোনা করো সেটা হবে একটা বেস্ট এডুকেশন। তোমাদের আমি আবারও বলি, প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইনে এসে চলে যাবে না, তোমরা ধৈর্য ধারণ করে আমাদের প্রতিদিন রুটিন করে ক্লাস হয়, প্রতিদিন 3টা করে ক্লাস হয়, তোমরা দেখতে পাও। তোমরা ধৈর্য ধারণ করে অনলাইন ক্লাসগুলোতে থাকবে, ক্লাসগুলো এনজয় করবে, ক্লাসগুলো থেকে কিছু শেখার চেষ্টা করবে এবং সেগুলো নিজের জীবনে কাজে লাগাবে। আমি বিশ্বাস করি তুমি তৈরি হয়ে যাবা। তুমি মনে রেখো, তোমাকে শুধু A+ পেলে চলবে না, A+টা 50%, তোমার দায়িত্বের মধ্যে A+ পাওয়াটা বা গোল্ডেন A+ পাওয়াটা হলো 50%, এটি পাবে অবশ্যই, চেষ্টা করবে। আর বাকি 50%-এর মধ্যে কিন্তু আরও কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। তোমাকে ভালো মানুষ হতে হবে, যথাসময়ে তোমাকে ব্রেকফাস্ট করতে হবে, সকালে ঘুম থেকে উঠেই তোমার প্রেয়ার্স সারতে হবে, অর্থাৎ ইবাদত, এটি প্রথম। তারপরে এক্সারসাইজ করতে হবে, এভরিডে এক্সারসাইজ, জীবন গঠনের জন্য, সুস্থ থাকার জন্য। ইবাদত হচ্ছে জান্নাতের জন্য, এক্সারসাইজ হচ্ছে ভালো থাকার জন্য। তারপরে তুমি পড়াশোনা এডুকেশন করবা এই গুণাবলী অর্জন করার জন্য, এর সাথে মানবিক মূল্যবোধ অর্জন করবা। এই সমস্ত অর্জন করে বাবা মাকে শ্রদ্ধা করবা, শিক্ষক মণ্ডলীকে শ্রদ্ধা করবা। তুমি ভালো শিক্ষার্থী হয়ে গড়ে উঠবা, তুমি বিশ্বমানের শিক্ষার্থী হয়ে গড়ে উঠবা এবং তুমি মানব সম্পদে পরিণত হবা। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি এই শিক্ষাটুকু গ্রহণ করেছি, এটা দিয়ে আমি কি করতে পারি। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন থেকে আমরা জেনেছি যে তিনি কিন্তু প্রায়োগিক শিক্ষা দর্শনের কথাই বলেছেন, তিনি মুখস্থ শিক্ষার কথা বলেননি। সেই মানসিকতা নিয়ে, সেই বঙ্গবন্ধুর মূল্যবোধ, বঙ্গবন্ধুর আদর্শে তার সেই মূল্যবোধগুলো ধারণ, পালন, লালন করে নিজেকে তিল তিল করে গড়ে তুলবে, তাহলেই কিন্তু তুমি মানব সম্পদে পরিণত হতে পারবে এবং তখনই কিন্তু তুমি সোনার বাংলা গড়ার হাতিয়ার হতে পারবে। আমি বিশ্বাস করি আমার কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে তারা মানব সম্পদে পরিণত হবে। দেশ সেবা, জনকল্যাণ হবে তোমার মহান ব্রত, তাহলেই কিন্তু তোমার জন্ম সার্থক হবে। আর তুমি যে প্রতিদিন ইবাদত করতেছ, এটি তোমার জান্নাতের পথ তৈরি করে রাখবে। তুমি প্রতিদিন এক্সারসাইজ করতেছো, এটি মৃত্যু অবধি তুমি সুস্থ থাকবে। আমি তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে, রব্বুল আলামিনের দরবারে দোয়া, আমি ভ্রমণ করে তোমাদের সকলের জন্য দোয়া করছি। তোমাদের প্রত্যেকটা অভিভাবককে আমি বলবো যে আপনারা আপনাদের নিজ নিজ সন্তানকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দেবেন না। প্রয়োজন না হলে সে বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আর কতগুলো দায়িত্ব তোমাদের আছে, আমি সবশেষে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, সেটি হলো 7টি জিনিসকে নো বলা শিখবে। 7টি জিনিসকে নো বলবে, 7টি জিনিসকে নো বলবে। নো গাইড, নো প্রাইভেট, নো কোচিং, নো টিচিং, নো টেরোরিজম, নো ড্রাগস, নো চাইল্ড ম্যারেজ। আমি আবারও বলছি, নো গাইড, নো প্রাইভেট, নো কোচিং, নো টিচিং, নো ড্রাগস, নো টেরোরিজম, নো চাইল্ড ম্যারেজ। এই 7টি জিনিসকে না বলতে হবে। এটি তুমি নিজে না বলবে এবং অপরকে না বলা শেখাবে। আর প্রার্থনা, এক্সারসাইজ, পড়াশোনা, এই 3টি জিনিসকে ইয়েস করতে হবে প্রতিদিন। ইয়েস, প্রেয়ার্স ফর জান্নাত, এক্সারসাইজ ফর গুড হেলথ, এডুকেশন টু মোল্ড ইউ, to prepare yourself, to make yourself, to make your future. এই 3টে জিনিস ভুলবা না। Don't forget prayers, exercise, education, and of course you say no to 7 items. No private,
নো কোচিং, নো গাইড, নো ইফটিজিং, নো টেরোরিজম, নো ড্রাগস অ্যান্ড নো চাইল্ড ম্যারেজ। তোমাদের সকলের কল্যাণ হোক। তোমাদের অভিভাবকদের আমি এই দুপুরের, হেমন্তের দুপুরে উষ্ণ অভিনন্দন জানাই। আপনাদের জন্য দোয়া করি। আপনারা আসবেন, কলেজে আসবেন, বাচ্চারা কেমন পড়াশোনা করছে না করছে এটি নিয়ে মত বিনিময় করবেন। এবং আপনি মনে রাখবেন যে আপনার বাচ্চাকে মানব সম্পদে পরিণত করা, বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা, ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমার দায়িত্ব। আপনি পারিবারিকভাবে সহযোগিতা করবেন, তাহলেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে পারব। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। ভালো থাকুন।